সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যে যেখানেই আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছ। আশা করি সবগুলো পরীক্ষায় ভালোভাবে দিয়েছ, যদিও প্রতিষ্ঠানে দাওনি, নিজের বাড়িতে দিয়েছ। আজকে আমি আবারও তোমাদের নৈর্ব্যক্তিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো দেখে আজকে আমাদের আলোচনার বিষয়কে। দেখো, প্রথম প্রশ্নটা দেখো, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। এখানে পড়ছিল ক্রিয়াপদ কোন কালের উদাহরণ? কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, এখানে পড়ছিল ক্রিয়াপদ কোন কালের উদাহরণ? তোমরা দেখো, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল অর্থাৎ গতকাল, অতীতকালের এই ঘটনাটা। তো অতীতকালের কোনো কাজ চলছিল, হচ্ছিল, ঘটছিল, যদি এরকম বোঝায় তাহলে জানো যে তোমরা এটা কোন কাল হয়। এটা হয় ঘটমান অতীতকাল। অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল বা যে সময়ের কথা বলা হয় তখনই সেই কাজটি সমাপ্ত হয়নি। তো ক্রিয়া সংগঠনের এরূপ ভাব বোঝালে এটাকে বলে ঘটমান অতীত। তাহলে এটাও কিন্তু কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, এই বাক্যটা কিন্তু সেরকম বুঝিয়েছে যে অতীতকালে এই কাজটি চলছিল। তাহলে এটা হচ্ছে ঘটমান অতীত। ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ কয়টি? তোমরা জানো যে ক্রিয়ার কাল হচ্ছে তিন ধরনের: বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। আবার এই অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমান কালেরও আবার কয়েকটি ভাগ রয়েছে। তো সেভাবে বর্তমান কালেরও কয়েকটি ভাগ আছে, অতীত কালের ভাগ আছে, আবার ক্রিয়াপদের ভবিষ্যৎকালের উপরে কয়েকটি ভাগ আছে। এটা হচ্ছে তিনটি ভবিষ্যৎকালের রূপ হচ্ছে তিনটি। তো সেটা নিশ্চয়ই তোমরা জানো কি কি। একটি হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ এবং পুরাঘটিত ভবিষ্যৎ। তাহলে ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ হচ্ছে তিনটি। স্বয়ং বক্তা কোন পুরুষ? তোমরা জানো ব্যাকরণের ভাষায় পুরুষ হচ্ছে তিন ধরনের, তাই না? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। আর স্বয়ং বক্তা, যিনি বক্তা তিনি হচ্ছেন উত্তম পুরুষ, তাই না? আর উত্তম পুরুষের বক্তার প্রত্যক্ষ ব্যক্তিটি হচ্ছেন, সামনে যে ব্যক্তিটি থাকেন তিনি হচ্ছেন মধ্যম পুরুষ, আর অপ্রত্যক্ষ ব্যক্তিটি হচ্ছেন নাম পুরুষ। তাহলে স্বয়ং বক্তা হচ্ছে উত্তম পুরুষ। এবার আর একটু প্রশ্ন 4 নম্বর দেখো, আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের কোন ভাব হয়? তো ক্রিয়ার ভাব কয় ধরনের কি তোমরা নিশ্চয় জানো। ক্রিয়ার ভাব বা ক্রিয়ার মোড কয় ধরনের? ক্রিয়ার ভাব হচ্ছে 4 প্রকার, তাই না? ওই 4 প্রকার: নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সাপেক্ষ ভাব এবং আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। এই 4 ধরনের তোমরা পড়েছো। কিন্তু ক্রিয়ার যে ভাব দিয়ে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বা আশীর্বাদ ইত্যাদি বোঝায়, হ্যাঁ, তাই তাতে ক্রিয়ার কোন ভাব হয়? তাতে ক্রিয়ার অনুজ্ঞা ভাব হয়। হ্যাঁ, আবার নির্দেশক ভাব কোনটা? যে সাধারণ নির্দেশ, ঘটনা যদি নির্দেশ করে বা জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়। একটি ক্রিয়ার সংগঠন অন্য একটি ক্রিয়ার উপর নির্ভর করলে সেটা হচ্ছে সাপেক্ষ ভাব। ঠিক আছে? তাহলে আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি সূচিত হলে ক্রিয়ার অনুজ্ঞা ভাব হয়। যে ভাব হয় সেটা হচ্ছে ক্রিয়ার অনুজ্ঞা ভাব। নিত্য, বৃত্ত, অতীতকালের উদাহরণ কোনটি? আমরা এখানে কয়েকটি উদাহরণ দেখতে পাচ্ছি। যে তুমি পড়তেছিলে, হচ্ছে আমি সেখানে যেতাম,
তুমি যেতে থাকবে। ঘ, বৃষ্টিতে পথে কাদা হয়েছে। তো নিত্যবৃত্ত অতীত কি, আগে তোমরা এটা একটু মনে করার চেষ্টা করো। নিত্যবৃত্ত অতীত কি মনে পড়েছে তোমাদের? দেখো, অতীতকালে কি, অতীতকালে মানে যে ক্রিয়া দেয়া সাধারণ অবস্থাটা বোঝায়, অর্থাৎ অতীতকালে যে ঘটনা প্রায়ই ঘটত বা অভ্যাস বোঝায়, এরকম কালের উদাহরণকে কিন্তু বলা হয় নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ। তাহলে দেখো, তুমি পড়তেছিলে, এটা কি ঘটবার অতীত। আবার আমি সেখানে যেতাম, দেখো এই বাক্য দিয়েই কিন্তু একটা অভ্যস্ততা অর্থে এই বাক্যটা রয়েছে, যে আমি সেখানে যেতাম। তুমি যেতে থাকবে, বৃষ্টিতে পথে কাদা হয়েছে। তাহলে অতীতকালের যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা বোঝায় সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। আর সেই হিসাবে এই চারটি বাক্যের মধ্যে খ, আমি সেখানে যেতাম, এটি হচ্ছে নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ। দেখো 6 নম্বর প্রশ্নটি দেখো, কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়? হ্যাঁ, তোমরা জানো অর্থ প্রকাশের দিক থেকে ক্রিয়া দু ধরনের, তাই না? একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়ার বিভক্তিগুলো কেমন হয় এটাও জানো, যে ইলে থেকে লে, যেমন মরিলে বা মরলে, হইলে থেকে হলে, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি। বা ইয়া থেকে এ, ইতে থেকে তে। হ্যাঁ, তাহলে এখানে কোনটা হবে? কোনটি? ইয়া থেকে এ, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি। ইলে থেকে লে, এটাও অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি। ইতে থেকে তে, এটাও অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি। কিন্তু ইনে থেকে নে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। কথাটি ছড়িয়ে পড়েছে। যৌগিক ক্রিয়া ঘটনে পর ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কথাটি ছড়িয়ে পড়েছে, যৌগিক ক্রিয়া ঘটনে পর ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো, সমাপ্তি, আকস্মিকতা, ক্রমশ, ব্যাপ্তি। তাহলে আমরা জানি যে যৌগিক ক্রিয়া, দেখো যৌগিক ক্রিয়া হচ্ছে অসমাপিকা ক্রিয়ার পরে যদি মৌলিক ধাতু থাকে, অর্থাৎ মৌলিক ধাতু যেমন যা, দেখ, আস, উঠ, দে, থাক, এগুলো হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া ঘটনের, অসমাপিকা ক্রিয়ার সাথে মৌলিক ধাতু যোগে ঘটিত ক্রিয়াই হচ্ছে যৌগিক ক্রিয়া। তবে এই ক্রিয়াগুলো বিভিন্ন অর্থে ব্যবহার হয়। যেমন কথাটি ছড়িয়ে পড়েছে, এখানে আছে কি অর্থে? সমাপ্তি অর্থে, আকস্মিকতা অর্থে, ক্রমশ অর্থে, ব্যাপ্তি অর্থে। আর এটা সঠিক উত্তর হচ্ছে ব্যাপ্তি অর্থে, অর্থাৎ এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এজন্য এটা ব্যাপ্তি। সম্বন্ধ পদগুলোর মধ্যে কোনটি কার্যকারণ সম্বন্ধ? তোমরা জানো অনেক ধরনের সম্বন্ধ পদ রয়েছে, তাই না? আর সম্বন্ধ পদ কি তোমরা জানো, যে মানে ক্রিয়ার সঙ্গে বাক্যের এমন কোনো পদ রয়েছে যে পদগুলোর সাথে সরাসরি বা সাক্ষাৎভাবে কোনো সম্পর্ক নেই। ক্রিয়ার সাথে যে পদের সরাসরি কোনো সম্বন্ধ নাই, সেটাই হচ্ছে সম্বন্ধ পদ। যেমন জ্ঞানের আলোক, অগ্নির উত্তাপ, তারণ্যের চাঞ্চল্য, নজরুলের অগ্নিবীণা। সম্বন্ধ পদগুলি অনেক অর্থেই ব্যবহার হয়, মানে অনেক ধরনের সম্বন্ধ প্রকাশ করে এরকম আছে। তাহলে এটা হচ্ছে কার্যকারণ সম্বন্ধে কোনটি? এটা হচ্ছে অগ্নির উত্তাপ। আর উত্তাপের কারণটা কি? কি কারণে উত্তাপ? অগ্নি থেকে উত্তাপ। নয় নম্বর হচ্ছে, দেখো, অপ্রত্যক্ষ বলে কোন পুরুষের অনুজ্ঞা হয় না? তোমরা জানো যে উত্তম পুরুষের অনুজ্ঞা হয় না, তাই না? কেন হয় না? কারণ কেউ নিজেকে আদেশ নির্দেশ এগুলো দিতে পারে না, কেউ নিজেকে কিন্তু দেয়। উত্তম পুরুষ হচ্ছে বক্তা নিজেই হচ্ছে উত্তম পুরুষ। সেক্ষেত্রে উত্তম পুরুষ কে নিজেকে আদেশ নির্দেশ দিতে পারে না, এই জন্য উত্তম পুরুষের অনুজ্ঞাপদ হয় না। এছাড়া আর কি হয় না? অপ্রত্যক্ষ বলে
কোন পুরুষের অনুজ্ঞা হয় না? নাম পুরুষের অনুজ্ঞা হয় না, কারণ নাম পুরুষ তো বক্তার অপ্রত্যক্ষ, তাই না? সেই জন্য নাম অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা পদ হয় না। কোন বাক্যের ক্রিয়া কর্তা নিরপেক্ষ? হ্যাঁ, কর্তা হচ্ছে কয় ধরনের? তোমরা জানো কর্তা কে? 4 ধরনের কর্তা আছে, তাই না? একটা হচ্ছে কি বলে, যেমন অসমান কর্তা, তারপরে আছে নিরপেক্ষ কর্তা। তো এখানে যেহেতু কোন কোন কর্তা নিরপেক্ষ, একাধিক মানে কর্তা থাকে, হ্যাঁ, যেমন এক কর্তা বা অসমান কর্তা, আবার আছে শর্তাধীন কর্তা, হ্যাঁ, এবং অসমান কর্তার মধ্যে যে 2 ধরনের আছে, একটা হচ্ছে শর্তাধীন কর্তা আর একটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। আচ্ছা, কোন বাক্যের কর্তা নিরপেক্ষ? তো নিরপেক্ষ কর্তা বলতে বোঝায় হলো যে শর্তাধীন না হয়েও, শর্তাধীন কর্তা হচ্ছে যে যেমন তোমরা বাড়ি এলে আমি রওনা হব, অর্থাৎ আমার রওনা হওয়াটা নির্ভর করছে কে? তোমাদের বাড়ি আসার উপর। তাহলে একটা ক্রিয়ার উপর আরেকটা ক্রিয়া কে? নির্ভরশীল। আর নিরপেক্ষ কর্তা হচ্ছে যে শর্তাধীন না হয়েও অসমাপিকা সমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তৃপদ থাকতে পারে। সেক্ষেত্রে প্রথম কর্তৃপদটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা। তাহলে এখানে দেখো যে কোন কর্তাটি নিরপেক্ষ কর্তা। আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে, এখানে দেখো 2টি কর্তা ক্রিয়া আছে। একটা হচ্ছে উঠলে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এবং ভাঙে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে শর্তাধীন না হয়ে এই 2টি কর্তার কে 2টি ক্রিয়া মানে সমাপিকা অসমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তৃপদ থাকে, এটাই হচ্ছে নিরপেক্ষ কর্তা। এক্ষেত্রে দেখা যায় যে প্রথম কর্তৃপদটি হচ্ছে কে? নিরপেক্ষ কর্তা। যেমন আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে, এটা কিন্তু কোনো জায়গায় শর্ত নাই যে আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙবে, হ্যাঁ, এরকম কিন্তু না। আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে, এটা একটা সময় বা বোঝাচ্ছে এরকম যে ওই সময়ে কে আড্ডা ভাঙে। আর বৃষ্টিতে ভিজলে সর্দি হবে, বৃষ্টি হয়েছে তাই আমরা যাব না, তুমি যদি যাও তবে আমি যাব। তাহলে দেখো এগুলো প্রত্যেকটা কে একটু শর্ত সাপেক্ষে ক্রিয়ার ব্যবহার হয়েছে, কিন্তু আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে এটা হচ্ছে কি? শর্তাধীন না হয়ে এর 2টি কর্তৃপদ রয়েছে। তাহলে এটাই হচ্ছে নিরপেক্ষ কর্তা। কোনটি অসম্পূর্ণ ধাতু? হ্যাঁ, অনেক তোমরা ধাতু পড়েছ, ধাতুর অনেক প্রকারও পড়েছ, কিন্তু কিছু কিছু ধাতু আছে যে অসম্পূর্ণ, মানে সব জায়গায় এগুলোর ক্রিয়াপদ বা ক্রিয়ারূপ দেখা যায় না, হয় না। তো এগুলিকে বলা হয় অসম্পূর্ণ ধাতু। অর্থাৎ বাংলা ভাষায় ধাতুর সময় বা মানে সকল ধাতুরই কি একটা কালের রূপ পাওয়া যায়, অর্থাৎ কাল হিসাবে এই ধাতুগুলো পরিবর্তন হয়, এর রূপ ভিন্ন রূপ পরিগ্রহ করে। কিন্তু কিছু কিছু ধাতু আছে যে সহকারী ক্রিয়া ঘটনে এদের কয়েকটি রূপই মাত্র পাওয়া যায়, হ্যাঁ, এগুলিকে বলা হয় অসম্পূর্ণ ধাতু। যেমন করছে, করবে, করতেন, হ্যাঁ, এগুলো কিন্তু কাল আছে, কাল হিসাবে এদের বিভিন্ন রূপ রয়েছে। উঠ, এটাও কাল হিসাবে এর বিভিন্ন রূপ রয়েছে। লিখ, এরও, কিন্তু বট এর কিন্তু নাই, বটে, হ্যাঁ, তাহলে এটা শুধুমাত্র বর্তমান কালের রূপই পাওয়া যায়। তো এগুলিকে বলা হয় অসম্পূর্ণ ধাতু। এরকম আরো কিছু অসম্পূর্ণ ধাতু আছে, যেমন থাক, থাক, বা আস, হ্যাঁ, ন, এগুলো হচ্ছে অসম্পূর্ণ ধাতু। এবার দেখো 12 নম্বর, খোকা এখন হাঁটতে পারে। এ বাক্যে তে বিভক্তিযুক্ত সমাপিকা ক্রিয়া কি বুঝাতে ব্যবহৃত হয়েছে? দেখো, ক, খোকা এখন হাঁটতে পারে, জানা, সামর্থ্য, সূচনা, খুশি,
তাহলে এটা কোনটা সঠিক উত্তরটা কি হবে, যে হাঁটতে এখন হাঁটতে পারে, অর্থাৎ এখন আগে হয়তো পারতো না, এখন কি তার সামর্থ্য হয়েছে হাঁটার, এজন্য এটা সামর্থ্য অর্থে অসমাপিকা ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। দেখো এখানে কোন কালের উদাহরণ এখানে রয়েছে, পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত, ঘটমান বর্তমান। পুরাঘটিত বর্তমান বলতে কি বোঝায়, যে যে ক্রিয়া এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান রয়েছে। তো এই ধরনের কালের উদাহরণ হচ্ছে পুরাঘটিত বর্তমান। যেমন এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি, আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি, যেমন আমটা খাও, মানুষ হও, সবাই এখানে আসুন, সময় নষ্ট করো না। তো এই বাক্যগুলোর মধ্যে আদেশ বোঝাচ্ছে কোন বাক্য দিয়ে, এটা হচ্ছে যেমন আমটা খাও, এটা হচ্ছে আদেশ অর্থে। এবার দেখো কর্মবাচ্যের ক্রিয়ার কর্তায় কোন বিভক্তি হয়। হ্যাঁ, তোমরা জানো বাচ্য তিন ধরনের তোমরা পড়েছ, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, এছাড়া আরেক ধরনের বাচ্য আছে কর্মকর্তৃবাচ্য, তাই না? এখানে দেখা যাচ্ছে যে কর্মবাচ্যের ক্রিয়া কোন বিভক্তি হয়। কর্মবাচ্য কোনটা, যেমন আমি ভাত খাই, আর কর্মবাচ্য হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হয়, তাই না? অর্থাৎ কর্মবাচ্য হচ্ছে যে বাক্যে কে মানে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, প্রধান বোঝায়, কর্মের সাথে কর্তার সম্বন্ধ প্রধান না হয়ে এখানে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধান হয়। যেমন আমার দ্বারা খাওয়া হয়, পুলিশ কর্তৃক চোরটি কে ধৃত হয়েছে বা ধরা হয়েছে, পুলিশ চোর ধরেছে আর পুলিশ কর্তৃক চোরটি ধরা হয়েছে বা ধৃত হয়েছে। তাহলে এই যে দ্বারা দেয়া কর্তৃক, এটা হচ্ছে কে তৃতীয়া বিভক্তি। সাধারণত কর্মবাচ্যের কর্তায় তাহলে কোন বিভক্তি হয়, তৃতীয়া বিভক্তি হয়। কর্মবাচ্যে কর্মে হয় প্রথমা বিভক্তি আর কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, আর ক্রিয়াপদ হয় কি কর্মের অনুসারী। তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয়া বিভক্তি। এবারে দেখো 16 নম্বর, অন্যায়ের কাছে মাথা নত করো না, কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে। আদেশ, অনুরোধ, উপদেশ, বিধান। তাহলে অন্যায়ের কাছে মাথা নত করো না, এটা হচ্ছে উপদেশ অর্থে। গণ শব্দের অর্থ কি, গণ কোথায়, গণ বলতে কি বোঝা ব্যাকরণের ভাষায়, গণ কে হ্যাঁ ধাতুর আদিগণ। বাংলা ভাষায় প্রচুর ধাতু রয়েছে, হ্যাঁ এগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তো গণ অর্থ হচ্ছে কে শ্রেণী, ঠিক আছে? গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী, অর্থাৎ এই যে ধাতুগুলোকে বেশ কয়েকটি 20টি ভাগে ভাগ করা হয়েছে, 20টি শ্রেণীতে, এই জন্য গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ ঘটিত হয় তাকে কি বলে। কৃৎ প্রত্যয়, অনুসর্গ, ক্রিয়া বিভক্তি, সমাস। আমরা জানি ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ ঘটিত হয় সেটা হচ্ছে প্রত্যয়, আর যেহেতু ধাতুর পরে বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, ধাতুর পরে যে বর্ণ যুক্ত হয় সেটাই হচ্ছে কৃৎ প্রত্যয়। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি, ওই যে একটু আগে বললাম যে বাংলা ভাষায় যত ধাতু রয়েছে এই ধাতুগুলোকে 20টি গণে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে ধাতুর গণ হচ্ছে 20টি, ঠিক আছে? বাংলা ভাষার ধাতুর গণ 20টি, আর গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। সিটকা কোন আদিগণের ধাতু, এটা ঠিক আছে? কোন আদিগণের মধ্যে পড়েছে, যে 20টি গণ রয়েছে, হ্যাঁ তো এগুলো আবার এই গণের মধ্যে আবার অনেক ধাতু পড়ে। তাহলে সিটকা এটা একটা আদিগণের মধ্যে পড়েছে, ধাতুর আদিগণের মধ্যে পড়েছে, কিন্তু এখানে সুবলা, ফিরা, চটকা, বিগ্রা এখানে কোন আদিগণের মধ্যে পড়েছে? এটা হচ্ছে সিটকা হচ্ছে বিগ্রা এই আদিগণের মধ্যে, এই ধাতুটি সিটকা ধাতুটি পড়েছে হচ্ছে বিগ্রা আদিগণের মধ্যে। তো শিক্ষার্থীবৃন্দ, এভাবেই তোমাদের কি ব্যাকরণ থেকে প্রশ্ন হবে। তো ব্যাকরণের সিলেবাস তোমাদের
মোটামুটি শেষ। এটা এখন শুধু তোমাদের কাজ হচ্ছে এগুলো বারবার ভালোভাবে রিভিশন করা। এটা থেকে কিন্তু দেখো, খেয়াল করে সবগুলি কিন্তু জ্ঞানমূলক উত্তরই আসে, বইয়ে যা আছে তাই। এখানে মানে প্রথম পত্রের মতো বহু নির্বাচনী বা বিভিন্ন ভাবের প্রশ্ন কিন্তু আসে না, হয় না। অর্থাৎ এখানে তো প্রত্যেকটা প্রশ্নই কে মানে বইয়ের ভেতর থেকেই আসে পরীক্ষায়। তো এটাকে তোমাদের কি করতে হবে, বারবার এই ব্যাকরণ বিভিন্ন টপিকগুলো পড়তে হবে। যত পড়বে তত তোমাদের আয়ত্ত আসবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নৈর্ব্যক্তিক ক্লাসের আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আলোচনা এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।